হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ে নেব তৃতীয় শ্রেণী বাংলা পাতাবাহার অর্থাৎ 102 এবং 103 পৃষ্ঠা দেশের মাটি কবিতার হাতে কলমেটা আজকে আমরা পড়ে নেব। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই 102 পৃষ্ঠায় চলে আসি। একের দাগ বলেছে নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। 6টি প্রশ্ন রয়েছে। 1.1 তোমার দেশ কোনটি? উত্তর হবে আমার দেশ ভারতবর্ষ। 1.2 সেই দেশটি কেমন? উত্তর আমার দেশ ভারতবর্ষ একটি সুন্দর শস্য শ্যামল দেশ যা উত্তরে হিমালয় ও দক্ষিণে সমুদ্র দ্বারা বেষ্টিত। এই দেশে নানা ভাষা ও ধর্মের মানুষ মিলিত হয়ে বাস করে। 1.3 দেশে থাকতে কবির কেমন লাগে? উত্তর হবে দেশে থাকলে কবির মনে হয় যেন নিজের ঘরের শীতল পাটিতে শোয়ার শান্তি পেলেন। 1.4 এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার এবং জল দুটোই থাকে। কি ফল তা লেখো। 1.4 এর উত্তর হবে এই কবিতায় উল্লিখিত ফলটির নাম নারকেল, যার মধ্যে খাবার ও জল দুইই থাকে। 1.5 ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? এর উত্তর হলো পাকা ধান সোনার মতোই ঝলমল করে। আমাদের দেশ ভারতবর্ষ অন্যতম প্রধান ধান উৎপাদনকারী দেশ। ধান বিক্রয় করে প্রচুর অর্থ লাভ হয়, তাই সেই কারণেও ধানকে সোনার মতোই মূল্যবান বলা হয়েছে। 2 বলেছে কবিতাটি কার লেখা? এটা আমরা জানি কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। কবির লেখা বাংলাদেশ আর কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সকল দেশের সেরা এই কবিতা দুটি শিক্ষকের কাছ থেকে শুনে নাও। তাহলে এইটা তোমরা ক্লাসে স্কুলেই শুনতে পারবে, এটা আমাদের এখানে লেখার বা পড়ার কিছু নেই। এবার আসি 103 নম্বর পৃষ্ঠায়। 3 দাগ ঠিক শব্দটির উপরে টিক চিহ্ন বসাও। 3.1 মাথায় সূর্য এসে সোনার রূপার না তামার কাঠি ছোঁয়ায়? এটা হবে সোনার কাঠি ছোঁয়ায়। 3.2 পাহাড় বন বা সাগর সে তার ধোঁয়ায় পাটি? এটা হবে সাগর। 3.3 দেশের কোল ভরে আছে কনক আমন না রঙিন ধানে? এটা হবে কনক ধানে। 3.4 গন্ধে মাতায় লীলা নীল না লাল কমল? এটা লীলা কমল। এবার এসো 4 নিচে কতগুলি পংক্তি দেওয়া হলো যেগুলি পদ্যে লেখা, এগুলিকে গদ্য ভাষায় লিখতে হবে। এখানে কবিতারই লাইন তুলে দিয়েছে, কিন্তু এটা যদি আমরা কবিতা ছাড়া সাধারণ ভাষায় বলি তাহলে কথাগুলো কিভাবে বলবো এসো দেখে নেওয়া যাক। 4-1 পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোঁয়ায় পাটি? সাধারণ ভাষায় হবে তাকে পাহাড় আড়াল করে রাখে, সাগর তার পা ধুইয়ে দেয়। 4.2 আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি? গদ্য ভাষায় হবে আমার দেশের পথের ধুলো খাঁটি সোনার চেয়েও বেশি খাঁটি। 4.3 সে যে গো নীল পদ্ম আঁখি সেই তোরে নীলকণ্ঠ পাখি? গদ্যে হবে নীলকণ্ঠ পাখি তার নীল পদ্মের মতো দু চোখ। এবারে 5 নম্বর কবিতাটির প্রতিটি পংক্তির শেষে যে শব্দগুলি কবি ব্যবহার করেছেন তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। এই মিলে যাওয়া শব্দগুলি খুঁজে বের করে লেখো। যেমন মাটি সঙ্গে রয়েছে খাঁটি, ভরা আর হরা, এইগুলো হলো ছন্দ মিল। এরকম ছন্দ মিল আমাদের কবিতা থেকে খুঁজতে বলেছে। এসে দেখা যাক আর কি কি মিল আমরা খুঁজে বের করতে পারি। আমরা এখানে কিছু কিছু দাগ দিয়ে নিয়েছি। মাটি খাঁটি এর সাথে আরো অনেক মিল আছে, যেমন পাটি কাঠি, পাটি দোপাটি, আটি কান্নাকাটি, এগুলো আমরা পরপর লিখে নেব। তাহলে দেখো একই রকম ছন্দ মিলের কিছু আমরা লিখে নিয়েছি, যেমন পাটি পাটি দোপাটি আটি কান্নাকাটি। এবারে এর বাইরে আরো অনেক মিল আছে, সেগুলো লিখে নিই। এসে হেসে, রাতে পাহারাতে, মাথায় মাতায়, ধানে আনে, আঁখি আর পাখি। এবারে আসি 6 নিচে দেওয়া শব্দগুলির সঙ্গে মিলিয়ে নতুন নতুন শব্দ তৈরি করো। এইরকম যে কবিতায় যেরকম মিল রয়েছে এরকম মিল দেওয়া শব্দ নিজেকে খুঁজতে হবে। নীল, নীলের সাথে মিল করে আমরা কি কি তৈরি করতে পারি?
মিলের সাথে মিল করে আমরা লিখতে পারি মিল, বিল, ঝিল, চিল ইত্যাদি। এবার রয়েছে মনে, এর সাথে মিল করে লিখতে পারি বনে, কোণে, গুণে, জনে ইত্যাদি। এবার আছে যায়, এর সাথে হবে পায়, গায়, নায়, দায়, বায় ইত্যাদি। সোনা, এর সাথে হবে কোনা, গোনা, বোনা ইত্যাদি। পানি, এর সাথে হবে জানি, মানি, ছানি, রানী, বাণী ইত্যাদি। এবারে আসি ৭, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। ধোয়া, ধয়কার অন্তস্তয়াকার ধোয়া মানে পরিষ্কার করা। ধয় চন্দ্রবিন্দু ওকার অন্তস্তয়াকার মানে ধূম্র বা ধূম, যেটা গাড়ি ঘোড়ার ধোঁয়া বা কলকারখানার ধোঁয়া। পাটি, পয়াকার টয়হস্যি মানে বসার বা শোয়ার, মাদুর বিশেষ। পয়া আকার উপরে কমা টয়হস্যি, এর মানে হলো পা। খাঁটি, কাজ করি, আর ক্ষয় চন্দ্রবিন্দু আকার টয়হস্যি খাঁটি মানে হলো বিশুদ্ধ। এবার বলেছে যুক্তাক্ষর রয়েছে এমন 5টি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। এরম 5টি শব্দ হলো ক্লান্তি, অঙ্গ, জ্যোৎস্না, মাল্য, লবঙ্গ ইত্যাদি। আরো অনেক শব্দ আছে, তোমরা লিখতে পারো। 9, কে কোন কাজটি করে সেটা লেখো। সূর্য, পাহাড়, সাগর, নাগ, বাঘ আর নীলকণ্ঠ পাখি। সূর্য ভোরবেলায় হেসে আমাদের দেশের মাথায় সোনার কাঠি ছুঁয়ে দেয়। পাহাড়, পাহাড় আমাদের দেশকে নানা বিপদ, আক্রমণ বা শীত থেকে আড়াল করে। সাগর, সাগর আমাদের দেশের পা দুখানি ধুইয়ে দেয়। নাগ, নাগ আমাদের দেশকে পাহারা দেয় সর্বক্ষণ। বাঘ, সারা দিন রাত আমাদের দেশকে পাহারা দিয়ে রাখে আমাদের জাতীয় পশু বাঘ। নীলকণ্ঠ পাখি, নীলকণ্ঠ পাখি সব প্রাণের কান্না ভুলিয়ে দিয়ে মুক্তি সুখের বার্তা নিয়ে আসে। 10, নিজের ভাষায় নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 10.1, কবিতাটিতে দেশের রূপ বর্ণনায় কবি কোন কোন ফুলের নাম করেছেন? কবিতাটিতে দেশের রূপ বর্ণনায় কবি যে ফুলের নাম করেছেন সেগুলি হলো মৌল ফুল, লীলা কমল, লবঙ্গ ফুল, বকুল ফুল ও দোপাটি ফুল। 10.2, সেই সব ফুল দেশকে কিভাবে সাজিয়েছে? উত্তর, মৌল ফুল যেন আমাদের দেশমাতৃকার মাথার মালা হয়েছে, লীলা কমলের সৌরভ তার সর্বাঙ্গে, লবঙ্গ ফুলের নূপুর তার পায়ে, অঙ্গে বকুল আর দোপাটি ফুলের বস্ত্র। 10.3, দেশের প্রতি তোমার অনুভূতির কথা 4-5টি বাক্যে লেখো। আমার দেশ ভারতবর্ষ একটি বৃহৎ সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। অপরপক্ষে এটি শস্যশ্যামল একটি দেশ যা অপরূপ প্রাকৃতিক বৈচিত্র্যে পূর্ণ। এই দেশে বরফ শুভ্র পর্বতমালা যেমন আছে, আছে সমুদ্র, ঘন বনভূমিও আছে, মরু প্রান্তরও আছে। দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে অসংখ্য নদ নদী। এই দেশে বহু জাতি ও ধর্মের মানুষ মিলেমিশে বাস করে। আমি গর্বিত যে আমি এই মহান দেশে জন্মগ্রহণ করেছি। আমার দেশকে আমি খুব ভালোবাসি। তাহলে আজকে আমরা সম্পূর্ণ হাতে কলমেটি করে নিলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে লাইক করে দেবে। আর আগামী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বেল আইকনটা অবশ্যই টিপে দিতে হবে। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো।